সুপ্রিয় শিক্ষার্থীরা রাজশাহী কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য অনলাইন ক্লাসের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ক্লাসে আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস পরিচালনার জন্য উপস্থিত হয়েছি। গত 9 তারিখে পরিসংখ্যান দ্বিতীয় পত্র নমুনায়ন অধ্যায়টি আমরা শুরু করেছিলাম এবং নমুনায়নের প্রথম একটি ক্লাস হয়ে গিয়েছে। আশা করছি তোমরা সকলেই ক্লাসটি উপভোগ করেছো। অধ্যায়টির ধারাবাহিকতায় আজকে নমুনায়নের উপরে দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই স্লাইডে দেখতে পাচ্ছি ক্লাস পরিচিতি, উচ্চ মাধ্যমিক দ্বাদশ, পরিসংখ্যান দ্বিতীয় পত্র, অধ্যায় 7, অধ্যায়ের নাম নমুনায়ন এবং ক্লাস নম্বর 2। তো আমরা নমুনায়ন যখন ক্লাস শুরু করেছিলাম তখন ক্লাসে বেশ কিছু পারিভাষিক শব্দ এবং নমুনায়ন সংক্রান্ত যে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো জড়িত আছে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো উক্ত দিনের ক্লাসের ধারাবাহিকতায় আজকের আমাদের আলোচ্য বিষয়গুলি আছে। প্রথমেই আমরা দেখব নমুনায়নের প্রকারভেদ। আমরা নমুনায়নের সংজ্ঞাও গত ক্লাসে দিয়েছি। আজকে আমরা স্লাইডে হয়তো বা নমুনায়নের সংজ্ঞা দেখাবো না, কিন্তু আমরা মৌখিকভাবে এটা বলে যাব। দ্বিতীয় আমাদের যে আলোচ্য বিষয় আছে বিভিন্ন প্রকার নমুনায়নের তুলনামূলক আলোচনা, অর্থাৎ নমুনায়নের প্রকারভেদের মধ্যে যে বিভিন্ন প্রকারভেদ আছে এগুলোর তুলনামূলক আমরা আলোচনা করব আমাদের সিলেবাসের কনটেক্সটে। দেন তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব সরল দ্বৈবনয়ন পদ্ধতি এবং সরল দ্বৈবনয়নের বিভিন্ন সূত্রসমূহ। এই 4টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাস পরিচালনায় যথারীতি আমি আছি নাজমুল হাসান, সহকারী অধ্যাপক পরিসংখ্যান। নমুনায়নের প্রকারভেদ। গত ক্লাসে আমরা যখন নমুনায়নের সর্বশেষ অংশে নমুনায়নের সংজ্ঞা দিচ্ছিলাম, নমুনায়ন আসলে কি? নমুনায়ন সমগ্রক থেকে আমার অবজেক্টিভের উপর ভিত্তি করে, আমার উদ্দেশ্যের উপর ভিত্তি করে নমুনায়ন একক বাছাই করার প্রক্রিয়াটাই হচ্ছে নমুনায়ন। দ্যাট মিনস নমুনায়ন একটি প্রক্রিয়া। তো নমুনায়ন প্রক্রিয়া সকল জায়গায় সকল অবস্থায় নমুনায়নকে আমরা একভাবে প্রয়োগ করতে পারি না, কারণ সমগ্রকের এক এক ধরনের সমগ্রকের বৈশিষ্ট্য এক এক ধরনের। যেমন উৎপাদন সংশ্লিষ্ট এই ধরনের সমগ্রকের এক ধরনের বৈশিষ্ট্য, জনসংখ্যা রিলেটেড সমগ্রকের এক ধরনের বৈশিষ্ট্য, জৈব প্রযুক্তির ক্ষেত্রে এক ধরনের বৈশিষ্ট্য। অর্থাৎ পৃথিবীতে যত প্রকার সমগ্রক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকল ক্ষেত্রে আমরা একই ধরনের নমুনায়ন কখনো প্রয়োগ করতে পারি না, যার জন্য আমাদেরকে নমুনায়নের প্রকারভেদটি দেখতে হবে। দেখো, প্রথমে নমুনায়নকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। একটি ভাগ সম্ভাবনা অথবা দৈব নমুনায়ন, আরেকটি ভাগকে আমরা বলি উদ্দেশ্যমূলক অথবা অদৈব নমুনায়ন। এই সম্ভাবনা অথবা দৈব নমুনায়ন, সম্ভাবনা সম্পর্কে আমরা সবাই জানি, এবং সম্ভাবনা এবং দৈব একটি পারিভাষিক শব্দের মুদ্রার এপিটোপিট, কাজে এই জন্য আমরা লিখেছি সম্ভাবনা অথবা দৈব নমুনায়ন। আমরা সম্ভাবনা নমুনায়নও বলতে পারি, দৈব নমুনায়নও বলতে পারি। এবং আরেকটি হচ্ছে উদ্দেশ্যমূলক বা অদৈব নমুনায়ন। উদ্দেশ্যমূলক কথাটাকে যদি আমি এই মুহূর্তের জন্য সরিয়ে রাখি, শুধু যদি বলি অদৈব নমুনায়ন, তাহলে দুটার মধ্যে প্রকারভেদ দাঁড়াচ্ছে। যে নমুনায়নের সঙ্গে সম্ভাবনা জড়িত তাকে আমরা বলি সম্ভাবনা নমুনায়ন, এবং যে নমুনায়নের সঙ্গে আমাদের সম্ভাবনা জড়িত নয় তাকে আমরা বলি অদৈব নমুনায়ন বা উদ্দেশ্যমূলক নমুনায়ন। অর্থাৎ সম্ভাবনার উপর ভিত্তি করে যে নমুনায়নটিকে আমরা সংগ্রহ করি, যে নমুনায়ন প্রক্রিয়া আমরা পরিচালিত করি তাকে বলে সম্ভাবনা নমুনায়ন বা দৈব নমুনায়ন। যেখানে নমুনায়নের বাছাই করার ক্ষেত্রে সম্ভাবনার কোনো সম্পৃক্ততা থাকে না, ব্যক্তির অভিজ্ঞতার এবং উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাকে আমরা বলে থাকি উদ্দেশ্যমূলক বা অদৈব নমুনায়ন।
এই উদ্দেশ্য এবং অদৈব নমুনায়ন খুব সীমিত কিছু পরিসরে, খুব স্বল্প, যখন সমগ্রকের আকার যখন খুব ছোট হয়ে যায় তখন আমরা এই উদ্দেশ্যমূলক কিংবা অদৈব নমুনায়ন ব্যবহার করে থাকি। কিন্তু নমুনায়ন বলতে আসলে আমরা সম্ভাবনা এবং অথবা দৈব নমুনায়নকেই বুঝিয়ে থাকি। আমাদের পারিপার্শ্বিকভাবে এবং উচ্চ পর্যায়ের পরিসংখ্যানে যে নমুনায়ন ব্যবহার করা হয়, বড় বড় প্রকল্পের ক্ষেত্রে, বড় বড় এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে নমুনা ব্যবহার করা হয় তাকে বলা হয় সম্ভাবনা নমুনায়ন বা দৈব নমুনায়ন। এই উদ্দেশ্যমূলক এবং অদৈব নমুনায়নের কোনো প্রকারভেদ নেই, এটা এই পর্যন্তই শেষ। বাট সম্ভাবনা অথবা দৈব নমুনায়নের বেশ কিছু প্রকারভেদ আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে প্রথমেই আমরা দিয়েছি সম্ভাবনা বা দৈব নমুনায়নের প্রথম যে দৈব নমুনায়নের নাম সেটা হচ্ছে সরল দৈব নমুনায়ন। আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই সরল দৈব নমুনায়নটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত খুবই সীমিত পরিসরে। তারপরে আছে স্তরিত দৈব নমুনায়ন, দেন আমাদের আছে ধারাবাহিক দৈব নমুনায়ন, দেন আমাদের আছে গুচ্ছ নমুনায়ন, এবং আমাদের আছে দ্বিপদী বা বহু পর্যায়ী নমুনায়ন। অর্থাৎ সম্ভাবনা নমুনায়নের বেশ কিছু প্রকারভেদ আছে, এছাড়াও আরো কিছু প্রকারভেদ আছে। তো আপাতত আমরা জেনে রাখি যে সম্ভাবনা নমুনায়নটি আমরা 5 ভাগে বিভক্ত: সরল, স্তরিত, ধারাবাহিক, গুচ্ছ। এর মধ্যে শুধু সরল দৈব নমুনায়নটি আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই সরল দৈব নমুনায়নকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটি ভাগকে বলা হয় পুনঃস্থাপনবিহীন, আর একটিকে বলা হয় পুনঃস্থাপন সহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি নমুনায়ন 2 প্রকার। একটি নমুনায়নের নাম সম্ভাবনা নমুনায়ন এবং আরেকটি উদ্দেশ্যমূলক নমুনায়ন। উদ্দেশ্যমূলক নমুনায়নে কোনো প্রকারভেদ নেই, সম্ভাবনা নমুনায়নে বেশ কিছু প্রকারভেদ আছে। এই সম্ভাবনা নমুনায়নের মধ্যে যে সমস্ত নমুনায়ন আছে তার মধ্যে সরল দৈব নমুনায়ন হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে পুনঃস্থাপন সহ এবং পুনঃস্থাপন বিহীন। পুনঃস্থাপন সহ এখানে একটু আমরা ব্যাখ্যা করে নেই। পুনঃস্থাপন সহ জিনিসটা হচ্ছে যখন আমরা কোনো সমগ্রক থেকে নমুনা একক নির্বাচন করে থাকি, সেই এককটি নির্বাচন করার পরে যদি আমরা পুনরায় সেই এককটি সমগ্রকের মধ্যে ফেরত দিয়ে যাই তখন সেটাকে বলা হয় পুনঃস্থাপন সহ নমুনায়ন, এবং যদি সেই এককটিকে আমরা ফেরত না দেই তখন সেটাকে বলা হয় পুনঃস্থাপন বিহীন নমুনায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে এই সরল দৈব নমুনায়নের পুনঃস্থাপন সহ এবং পুনঃস্থাপন বিহীন নমুনার বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেন আমরা এখন যাচ্ছি পুনঃস্থাপন সহ এবং পুনঃস্থাপন বিহীন নমুনার ফরমাল সংজ্ঞা। ফরমাল সংজ্ঞাতে কি বলছে সম্ভাবনা নমুনায়নের? একটু আগে আমরা বলেছি যে সম্ভাবনা নমুনায়নে কি, যদি ফরমাল সংজ্ঞাতে আমরা যাব, যে সংজ্ঞা দেওয়া হচ্ছে কি, দেখো, যে নমুনায়ন পদ্ধতিতে, অর্থাৎ আমরা সবাই জানি যে নমুনায়ন একটি পদ্ধতি, এই জন্য আমরা বলেছি যে নমুনায়ন পদ্ধতিতে, এখানে আছে যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের, অর্থাৎ ডেফিনেটলি সমগ্রকের প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা একটি নির্দিষ্ট ও অশূন্য সম্ভাবনা আছে। সম্ভাবনাটা কি? আমরা প্রথমেই বলেছি যে সম্ভাবনা নমুনায়ন অথবা দৈব নমুনায়নের মধ্যে অবশ্যই একটি সম্ভাবনা থাকবে, সম্ভাবনা ছাড়া কখনোই সম্ভাবনা নমুনায়ন হবে না। এই জন্য আমরা বলেছি প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা একটি নির্দিষ্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকবে এবং অশূন্য সম্ভাবনা, এবং সেটা কি হবে? ডেফিনেটলি অশূন্য হবে। নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, অশূন্য হতে হবে, তাকে বলে সম্ভাবনা নমুনায়ন। আমরা পরবর্তীতে এই সম্ভাবনা নমুনায়নের আরো কিছু ব্যাখ্যায় যাচ্ছি। উদ্দেশ্যমূলক নমুনায়ন। উদ্দেশ্যমূলক নমুনায়ন এখানে আমরা বলছি কোনো বিশেষ উদ্দেশ্যে, অর্থাৎ কোনো বিশেষ, ডেফিনেটলি সম্ভাবনা নমুনায়নও কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হয়, কোনো একটি উদ্দেশ্যেই করা হয়। এটাও কোনো বিশেষ উদ্দেশ্যে তথ্য অনুসন্ধানকারী নিজের বিচার বুদ্ধি অভিজ্ঞতায়, তাহলে এখানে যে তথ্য অনুসন্ধান করবে কিংবা যে নমুনা বাছাই করবে সে নিজের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতার আলোকে নমুনা নির্বাচন করেন, এমন নমুনায়নকে উদ্দেশ্যমূলক নমুনায়ন বলা হয়। উদ্দেশ্যমূলক নমুনায়নের একটু আমরা সংজ্ঞা দিই। আমি যদি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভিতর থেকে একটি ফুটবল টিম গঠন করতে চাই, তাহলে আমি কোন ধরনের নমুনায়ন ব্যবহার করব? সম্ভাবনা নমুনায়ন না উদ্দেশ্যমূলক নমুনায়ন?
ডেফিনেটলি এখানে আমরা উদ্দেশ্যমূলক নমুনায়ন ব্যবহার করব। কারণ যখন আমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কথা বলা হয়েছে, সেখানে সবাই ফুটবল খেলায় পারদর্শী হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অধিকাংশ সেখানে ছেলে মেয়ের একটা সমগ্রকের মধ্যে একীভূত আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে যদি আমি নমুনা নির্বাচন করি, তখন আমি জানবো যে কোন কোন শিক্ষার্থী ফুটবল খেলায় পারদর্শী, কিংবা কোন কোন শিক্ষার্থী ক্রিকেট খেলায় পারদর্শী, অথবা কোন শিক্ষার্থী কবিতা আবৃত্তি করতে পারে। এই ধরনের শিক্ষার্থীকে আমাদেরকে এখানে ব্যক্তির বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতাকে আমরা প্রয়োগ করে থাকি। এই জন্য আমরা প্রথমেই বলেছি উদ্দেশ্যমূলক নমুনায়ন অ্যাকচুয়ালি ছোট ধরনের উদ্দেশ্যে ছোট ধরনের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়। কিন্তু যখন সমগ্রকের আকার অনেক বেড়ে যায়, নমুনার আকার অনেক বেড়ে যায়, তখন আমরা সাধারণত সম্ভাবনা নমুনায়নটিকে ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা এই সম্ভাবনা নমুনায়ন এবং উদ্দেশ্যমূলক নমুনায়নের মধ্যে যে পার্থক্য যে আলোচনা করলাম, এইগুলোকে যদি আমি একটু সিনোপসিস করি, এটা যদি গঠনের মধ্যে আমি যদি নিয়ে যাই, তাহলে দেখা যাক, দেখো যে বিষয়বস্তু উদ্দেশ্যমূলক নমুনায়ন, সম্ভাবনা নমুনায়ন। দেন প্রথমে আমরা যদি এইসব পার্থক্য দেওয়া থাকে, প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে নেব যে উদ্দেশ্যমূলক নমুনায়নের সংজ্ঞা কি, সম্ভাবনার নমুনায়নের সংজ্ঞা কি। অর্থাৎ এখানে সংজ্ঞা যদি আমরা পুনরায় আলোচনা করতে যাই, যে ব্যক্তির বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতার আলোকে যে নমুনায় সংগ্রহ করা হয় তাকে বলে উদ্দেশ্যমূলক নমুনায়ন, এবং সম্ভাবনার ভিত্তিতে যে নমুনায়ন সংগ্রহ করা হয় তাকে বলা হয় সম্ভাবনা নমুনায়ন। প্রকারভেদের ক্ষেত্রে যদি আমরা বলি, উদ্দেশ্যমূলক নমুনায়নের কোনো প্রকারভেদ নেই, সেজন্য আমরা বলেছি যে নেই, অর্থাৎ উদ্দেশ্যমূলক নমুনায়নের কোনো প্রকারভেদ নেই, বাট সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ আছে। ব্যক্তিগত পক্ষপাতিত্ব, সম্ভাবনা নমুনায়নে ব্যক্তিগত পক্ষপাতিত্বের কোনো সুযোগ নাই, কারণ এখানে যে পদ্ধতিতে নমুনায়নগুলো বাছাই করা হয়, নমুনা এককগুলিকে বাছাই করা হয়, সেখানে সম্ভাবনা জড়িত, ব্যক্তির কোনো পক্ষপাতিত্বের সুযোগ নাই। কিন্তু উদ্দেশ্যমূলক নমুনায়নে কিন্তু আমরা সংজ্ঞার মধ্যেই দিয়েছি যে তথ্য অনুসন্ধানকারীর বিচার ও অভিজ্ঞতার আলোকে যে নমুনা সংগৃহীত হয় তাকেই বলে উদ্দেশ্যমূলক নমুনা। সুতরাং আমরা সহজেই বুঝতে পারছি উদ্দেশ্যমূলক নমুনায়নে ব্যক্তির পক্ষপাতিত্বের সুযোগ আছে, বাট সম্ভাবনা নমুনায়নে এই ধরনের কোনো সুযোগ নাই। কাঠামো, গত ক্লাসে আমরা কাঠামোর সংজ্ঞা দিয়েছি, পুনরায় আমরা বলছি যে যখন আমাদের সমগ্রকের একটি তালিকা থাকে, তখন এই সমগ্রকের পূর্ণাঙ্গ একটি তালিকাকেই বলা হয় কাঠামো। সমগ্রকের একটি পূর্ণাঙ্গ তালিকাকেই বলা হয় কাঠামো। তাহলে উদ্দেশ্যমূলক নমুনায়নের মধ্যে আমাদের কাঠামোর কোনো প্রয়োজন নাই, কারণ এখানে আমরা কোনো সম্ভাবনা ব্যবহার করি না, এখানে ব্যক্তির তথ্য অনুসন্ধানকারীর বিচার ও অভিজ্ঞতাকে প্রয়োগ করে থাকি। বাট সম্ভাবনা নমুনায়নের ক্ষেত্রে আমাদের কাঠামোর প্রয়োজন আছে। নমুনা আকারের ক্ষেত্রে যদি আমরা বলি, উদ্দেশ্যমূলক নমুনার আকার যেখানে কাঠামো থাকবে সেখানেই নমুনার আকার, তবে উদ্দেশ্যমূলকের ক্ষেত্রে ছোট এবং প্রতিনিধিত্বশীল, অর্থাৎ উদ্দেশ্যমূলক নমুনায়নের ক্ষেত্রে নমুনা আকারটি হয় ছোট এবং সেটা হয় প্রতিনিধিত্বশীল। সম্ভাবনামূলক নমুনায়নের আকার হয় বড় এবং প্রতিনিধিত্বশীল, অর্থাৎ পার্থক্য হচ্ছে দুইটি প্রতিনিধিত্বশীল। উদ্দেশ্যমূলক কিন্তু আমার অবজেক্টিভ কি, আমার উদ্দেশ্য কি, আমার প্রবলেমটা কি, এই প্রবলেমের উপর ডিপেন্ড করে আমার এটি ছোট কিংবা বড় এবং প্রতিনিধিত্বশীল কিংবা অপ্রতিনিধিত্বশীল হতে পারে। অনুরূপভাবে আমাদের খরচ ও সময়ের ইন্ডেক্স যদি আমরা বিবেচনা করি, ডেফিনেটলি উদ্দেশ্যমূলক নমুনায়নে আমাদের খরচ অপেক্ষাকৃত কম হবে, এবং সম্ভাবনামূলক নমুনায়নও খরচ কম, বাট উদ্দেশ্যমূলকের চাইতে অপেক্ষাকৃত বেশি। ত্রুটি, যে কোনো একটি পদ্ধতিরই কম বেশি কিছু ত্রুটি থাকবেই। আমরা কোনো পদ্ধতিকে 100% আমরা বলতে পারি না যে এটা ঠিক আছে। পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা এই ত্রুটিতে অনেক সময় 1%, অনেক সময় 5% এভাবে আমরা প্রতিনিধি হিসাব করে থাকি, এবং এই ত্রুটির ক্ষেত্রে উদ্দেশ্যমূলকে অনমুনাস ত্রুটি বেশি এবং সম্ভাবনার ক্ষেত্রে নমুনাস ত্রুটি বেশি। এই দুইটি পারিভাষিক শব্দ আমরা পরবর্তী ক্লাসে
কিংবা পরবর্তী টপিকসে আলোচনা করব যে ত্রুটি কি জিনিস এবং অনমুনাস ত্রুটি কি জিনিস, নমুনাস ত্রুটি কি জিনিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যত কিছু দেখলাম, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক এবং সম্ভাবনামূলক নমুনায়নের কিছু ইন্ডেক্স আমরা দেখলাম। প্রথমে আমরা দিব কি সংজ্ঞা, যে উদ্দেশ্যমূলক নমুনায়নের সংজ্ঞা কি, সম্ভাবনামূলক। তারপর দিব আমরা প্রকারভেদ, যে উদ্দেশ্যমূলকের প্রকারভেদ কি, সম্ভাবনার প্রকারভেদ কি, ব্যক্তিগত পক্ষপাতিত্ব সুযোগ আছে কিংবা নাই, কাঠামো প্রয়োজন আছে কিংবা নাই, দেন আমাদের প্রতিনিধিত্বশীল এবং আকার, দেন খরচ ও সময়ের ক্ষেত্রে আমরা জিনিসটি বিবেচনা করব, এবং সর্বশেষ আমরা ত্রুটি। এ ধরনের আরো অনেক পার্থক্য আছে। আরেকটি পার্থক্য সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে রাখো, যে উচ্চ পর্যায়ের পরিসংখ্যানে সবসময় সম্ভাবনামূলক পরিসংখ্যান ব্যবহার করা হয়, সম্ভাবনামূলক নমুনায়ন ব্যবহার করা হয়, কিন্তু উদ্দেশ্যমূলক পরিসংখ্যান, উদ্দেশ্যমূলক নমুনায়ন আমরা ব্যবহার করতে পারি না। কারণ উদ্দেশ্যমূলক নমুনায়নে উচ্চ পর্যায়ের যে গাণিতিক যে ফর্মুলা আছে তা প্রয়োগ করা হয় না, কিংবা এটা ডিডাকশন করতে আমরা পারি না। কিন্তু সম্ভাবনামূলক নমুনায়নের কারণে যেখানে আমরা উচ্চ পর্যায়ের গণিতকে আমরা ব্যবহার করতে পারি, উচ্চ পর্যায়ের পরিসংখ্যানকে আমরা ব্যবহার করতে পারি, নমুনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু, যে কি নমুনার প্রকারভেদ, নমুনার প্রকারভেদ কি, তারপর কি নমুনার প্রকারভেদের মধ্যে আমরা কি পড়েছি, দুই প্রকার, একটা উদ্দেশ্যমূলক, সম্ভাবনামূলক। উদ্দেশ্যমূলক সংজ্ঞা দিয়েছি, সম্ভাবনামূলকের সংজ্ঞা দিয়েছি। তারপর আমরা কি করেছি, উদ্দেশ্যমূলক এবং সম্ভাবনামূলকের যে পার্থক্য আছে তাদের মধ্যে সেটিকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই জিনিসটি বুঝতে পেরেছো। এখন আমরা সরল দ্বৈবনয়ন, আমরা যখন নমুনায়নের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম, প্রথমে আমরা দিয়েছিলাম কি উদ্দেশ্যমূলক নমুনায়ন, এবং দ্বিতীয়ত আমরা দিয়েছিলাম সম্ভাবনামূলক নমুনায়ন। এবং এই সম্ভাবনামূলক নমুনায়নকে আমরা 5 ভাগে বিভক্ত করেছিলাম। প্রথম ভাগে ছিল সরল, দ্বিতীয় স্তরিত, তৃতীয় স্তরিত, ধারাবাহিক এবং দ্বিপদী অথবা বহুপর্যায়ী নমুনায়ন। এর মধ্যে আমরা শুধু সরল দ্বৈব নমুনায়নটি আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্ষেত্রে আমরা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। সেই সরল দ্বৈব নমুনায়নে আমরা একটু কথা বলবো। সরল দ্বৈব নমুনায়ন, দ্বৈব কথাটাই দিয়ে আমরা বুঝতে পারছি যে এর সঙ্গে সম্ভাবনা যুক্ত, তাই না? সরল, সিম্পল। অর্থাৎ আমরা যদি এখানে দুই ধরনের সরল দ্বৈব নমুনায়ন আমরা পেয়ে থাকি। একটি নমুনায়নকে বলা হয় পুনঃস্থাপন সহ সরল দ্বৈব নমুনায়ন, আর একটিকে বলা হয় পুনঃস্থাপন বিহীন সরল দ্বৈব নমুনায়ন। অর্থাৎ আমরা যখন প্রকারভেদ করেছিলাম তখনই এই জিনিসটি আমরা আলোচনা করেছিলাম যে পুনঃস্থাপন সহ সরল দ্বৈব নমুনায়ন, অর্থাৎ সমগ্রক থেকে নমুনা একক বাছাই করার পরে পুনরায় যদি আমরা সমগ্রকের মধ্যে সেটিকে ফেরত প্রদান করি, সেটাকে বলা হয় পুনঃস্থাপন সহ সরল দ্বৈব নমুনায়ন। পুনঃস্থাপন বিহীন, যদি কোনো নমুনা একক সমগ্রক থেকে বাছাইয়ের পরে তাকে পুনরায় যদি আমরা নমুনা এককের মধ্যে ফেরত প্রদান না করি, তখন তাকে বলা হয় পুনঃস্থাপন বিহীন সরল দ্বৈব নমুনায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুইটি শব্দের সঙ্গে পূর্বেই পরিচিত হয়েছো, কারণ তোমরা যখন সম্ভাবনা পড়েছো, সম্ভাবনার মধ্যে কিন্তু এটা তোমরা যখন বলের অঙ্ক করেছো, কার্ডের অঙ্ক করেছো, হ্যাঁ, তারপরে আমরা আরো বিভিন্ন ধরনের অঙ্ক করেছো, সেখানে কিন্তু এই পুনঃস্থাপনের কনসেপ্টটা তোমরা পেয়েছো, পুনঃস্থাপন শহর কনসেপ্ট পেয়েছো, পুনঃস্থাপন বিহীনের কনসেপ্ট। সম্ভাবনার মধ্যে যে কনসেপ্টে আমরা পুনঃস্থাপন সহ কথাটা শিখেছি, একই কনসেপ্টে নমুনায়নের মধ্যে শিখব, এবং পুনঃস্থাপন বিহীন যে জিনিসটি শিখেছি এখানেও আমরা পুনঃস্থাপন বিহীন ভাবে একই জিনিসটি আমরা শিখব। প্রথমে আমরা আলোচনা করব পুনঃস্থাপন সহ সরল দ্বৈব নমুনায়ন কি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, যে নমুনায়ন পদ্ধতিতে নমুনার প্রতিটি এককে তথ্য বিশ্বতে নির্বাচিত করার পরে পুনরায় তথ্য বিশ্বে ফেরত পাঠানো বা স্থাপন করা হয় তাকে পুনঃস্থাপন সহ সরল দ্বৈব নমুনায়ন বলা হয়। অর্থাৎ পুনরায় আমরা বলছি, এটি ফরমাল একটি সংজ্ঞা। তাহলে কি, যে সমগ্রক থেকে আমরা নমুনা একক বাছাই করার পরে সেটা যদি পুনরায় সমগ্রকের মধ্যে ফেরত দিয়ে দিই, তখনই সেটাকে বলা হয় পুনঃস্থাপন সহ দ্বৈব নমুনায়ন। বিপরীতভাবে যদি সেটাকে আমরা ফেরত না দিই, তখন সেটাকে বলে পুনঃস্থাপন বিহীন দ্বৈব নমুনায়ন। তাহলে
অনুরূপভাবে আমরা এইটার যদি যে বৈশিষ্ট্য যে সংজ্ঞা যদি আলোচনা করলাম সেখান থেকে আমরা যদি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখো একই একক একাধিকবার নির্বাচিত হতে পারে। কিভাবে? কারণ আমরা সংজ্ঞার মধ্যেই বলেছি কি আমরা যখন সমগ্রক থেকে যদি একটি নমুনা একক যদি সংগ্রহ করা হয় তখন পুনরায় কি করা হয়, সমগ্রকের মধ্যে ফেরত করা হয়। অর্থাৎ ফেরত দেওয়ার ফলে উক্ত নমুনাটি কিন্তু পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বলছি একই একক একাধিকবার নির্বাচিত হতে পারে। দেন তথ্য বিশ্বের আকার n এবং নমুনা আকার n হলে আমরা সবাই জানি তথ্য বিশ্বের আকারকে ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয় এবং নমুনা আকারকে স্মল n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তথ্য বিশ্বের আকার যদি n হয়, নমুনা আকার n হলে নমুনার সংখ্যা হবে ক্যাপিটাল N টু দি পাওয়ার n। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি তোমরা সম্ভাবনাও দেখেছ। তাহলে তথ্য বিশ্বের আকার যদি n হয়, নমুনা আকার n হলে নমুনার সংখ্যা হবে ক্যাপিটাল N টু দি পাওয়ার n। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো আমরা কি বলছি যে পুনঃস্থাপন সহ নমুনায়নের পদ্ধতিতে যদি সমগ্রকের আকার যদি ক্যাপিটাল N হয় এবং নমুনার আকার যদি n হয় তাহলে নমুনার সংখ্যা হবে n টু দি পাওয়ার n। এটা আমরা জানি। তাহলে এখন যদি আমরা বলি যে আমার সমগ্রকের আকার 3, নমুনার আকার 2, তাহলে আমি কতটি নমুনা সংগ্রহ করতে পারবো? ডেফিনেটলি ক্যাপিটাল N এর মান 3, স্মল n এর মান 2, তাহলে আমার হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 9, অর্থাৎ আমার 9টি নমুনা সংগৃহীত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি আমার 5 হয়ে যায় আর যদি নমুনার সংখ্যা 2 হয়ে যায় তাহলে 5 টু দি পাওয়ার, অর্থাৎ কতটি নমুনা পাবো? 25টি নমুনা পাবো। এভাবেই আমরা নমুনা পুনঃস্থাপন সহ নমুনার আকার বা নমুনার সংখ্যাটা আমরা সাধারণত বিবেচনা করে থাকি। প্রতিটি নমুনা একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে ক্যাপিটাল 1/n। অর্থাৎ আমরা যখন যে নমুনা একক নির্বাচন করতে যাই না কেন, সেটার প্রতিটি সম্ভাবনা হবে 1/N। আমরা জানি যে কি সম্ভাবনাতে আমরা পড়েছি যে কি পড়েছি যে আমরা কি সম্ভাবনা, অর্থাৎ ক্লাসিক্যাল সম্ভাবনা যেটা সংজ্ঞা ছিল আমাদের কি, যদি সমগ্রকে সম্ভাব্য যা থাকবে মোট নমুনা বিন্দুর সংখ্যা ভাগ নির্বাচিত হওয়া নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এইটা যদি আমাদের ক্যাপিটাল N হয় তাহলে একটি নমুনা নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে 1/n। এবং যেহেতু আমরা একটি নমুনা নির্বাচিত হওয়ার পরে আবার পুনরায় নমুনা এককটি সমগ্রকের মধ্যে ফেরত দিব, ফলে সম্ভাবনার কোনো হেরফের হবে না। এই জন্যই আমরা প্রতিটি একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/n। এভাবেই আমরা প্রতিটি নমুনা একক পুনঃস্থাপন সহ নমুনা এককের এই হচ্ছে এটা বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে পারি একটি উদাহরণ থেকে আমরা খুব সহজেই দেখতে পারি। উদাহরণ কি? যেমন ABC একটি তথ্য বিশ্ব, অর্থাৎ একটি সমগ্র, যে সমগ্রকের ক্যাপিটাল N এর মান কত? 3। যে সমগ্রকের ক্যাপিটাল N এর মান কত? 3। বলছে তথ্য বিশ্ব থেকে পুনঃস্থাপন করে, অর্থাৎ যে নমুনা এককটি আমাদের কাছে আসবে সেটাকে পুনরায় আমি আবার সমগ্রকের মধ্যে ফেরত দেব। পদ্ধতি 2 আকারের একটি নমুনা হবে। কত হবে? একটু আগে আমি হোয়াইট বোর্ডে দেখিয়েছি 3 টু দি পাওয়ার 2, অর্থাৎ টোটাল হবে কি 9টি। অর্থাৎ তিন আকার বিশিষ্ট একটি সমগ্রক থেকে, 3 আকার বিশিষ্ট একটি তথ্য বিশ্ব থেকে 2 আকারের একটি যদি আমি নমুনা নির্বাচন করতে চাই তাহলে টোটাল নমুনা আকার হবে 9। আমরা একটু দেখি কি কি নমুনা হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি নমুনা প্রথমে লিখেছি A। আমাদের টোটাল নমুনা হবে কি 9টি। এখন 9টি হওয়ার জন্য আমরা যখন সম্ভাবনার অঙ্ক করেছি আমরা কম্বিনেশনের কিছু অঙ্ক করেছিলাম। সেখানে আছে কি এই যে কি হতে পারে A, AB, AC। দেন আমাদের কি হতে পারে BA, BB, BC। দেন আমাদের কি হতে পারে CA, CB এবং CC। সুপ্রিয় শিক্ষার্থীরা,
দেখো এখানে 3টি নমুনা আছে, এখানে আমরা কয়টা পেয়েছি? 9টি নমুনা পেয়েছি। 3টি নমুনা আছে এ, বিবি, সিসি। এই নমুনাগুলা একই ধরনের নমুনা একক দিয়ে গঠিত, অর্থাৎ নমুনা আকারটা কিন্তু কম্পারেটিভলি আমার বেড়ে গিয়েছে। অর্থাৎ এই যে আমরা একটি নমুনা বাছাই করার পরে পুনরায় আমরা কি করেছি, সমগ্রকের মধ্যে সেই নমুনা এককটিকে ফেরত দিয়েছি, যার জন্যই কিন্তু আমাদের এটা হয়েছে এ, বিবি, সিসি। যদি আমরা ফেরত না দিতাম তাহলে, এবং আরেকটি সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে বি এ আছে আবার এ বি আছে, বি আছে, অর্থাৎ একটা নমুনার মধ্যে একের অধিকবার একই ধরনের নমুনা নির্বাচিত কিন্তু হয়েছে। তোমরা একটু স্মরণ রাখবা, ডেফিনেটলি এটার কিছু ডিমেরিট আছে, আমরা পরবর্তীতে এটা আলোচনা করব। তাহলে আরেকবার আমি এই উদাহরণটা নিয়ে কথা বলছি। এবিসি যদি তথ্য বিশ্ব থেকে পুনঃস্থাপন করে নমুনায়ন পদ্ধতি 2 আকারের নমুনা হবে 3^2, অর্থাৎ 3 হচ্ছে ক্যাপিটাল এন এর মান, 2 হচ্ছে ক্যাপিটাল স্মল এন এর মান। তো সেগুলো থেকে যদি আমরা একটা নমুনা বাছাই করতে চাই তাহলে আমি নিম্নোক্ত 9টি নমুনার সংখ্যা আমরা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা পুনঃস্থাপন সহ নমুনা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব পুনঃস্থাপন বিহীন সরল দৈর্ঘ্য নমুনা। কনসেপ্টটা একদম বিপরীত। কি বিপরীত? ওইখানে আমরা নমুনা বাছাই করার পরে কি করেছিলাম, যে সমগ্রকের মধ্যে নমুনা এককটিকে ফেরত দিয়েছিলাম, কিন্তু এইবার আমরা সমগ্রক এই নমুনা বাছাই করার পরে তাকে আর সমগ্রকের মধ্যে আমরা ফেরত দেব না। যদি না দেই, এই পদ্ধতির ফলে যে ধরনের নমুনায় আমার সংগৃহীত হবে সেটাকেই বলা হচ্ছে পুনঃস্থাপন বিহীন সরল দৈর্ঘ্য নমুনায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ একটি ফর্মাল ডেফিনেশন, এটা আমি আর রিপিট করছি না। যে কি বলছি, যে নমুনায়ন পদ্ধতিতে নমুনার প্রতিটি এককে তথ্য নির্বাচিত করা, পুনরায় তথ্য বিশ্বে ফেরত পাঠানো বা স্থাপন করা হয় না, অর্থাৎ গততে হয় এটাতে হয় না, সেজন্য এটাকে আমি স্কিপ করছি। বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসি। আমরা যেহেতু প্রথমে আমরা বলছি একই একক একাধিকবার নির্বাচিত হতে পারে না, কেন? যে একই একক, কারণ আমরা সংজ্ঞার মধ্যেই বলে দিচ্ছি যে পুনঃস্থাপন বিহীনে প্রথম পর্যায়ে কিংবা যখনই একটি একক আমাদের নমুনা একক হিসাবে নির্বাচিত হবে, নমুনা একক হিসাবে নির্বাচিত হবে, তাকে আর আমরা সমগ্রকের মধ্যে ফেরত প্রদান করি না। এই জন্যে আমরা বলে থাকি একই একক একাধিকবার নির্বাচিত হতে পারে না। দ্বিতীয়ত আছে, দেখো, তথ্য বিশ্বের আকার n এবং নমুনা আকার n হলে নমুনার সংখ্যা হবে ক্যাপিটাল NCN। আশা করছি তোমরা এই টার্মটির সঙ্গে পরিচিত, কারণ এটা তোমরা যখন সম্ভাবনা করেছো, সম্ভাবনার অনেক অঙ্কতে তোমরা এই টার্মটি ব্যবহার করেছো। NCN অর্থাৎ কি, ক্যাপিটাল N থেকে আমরা স্মল n সংখ্যক পুনঃস্থাপন বিহীন। তাহলে একটা পার্থক্য আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি, যে কি, যে পুনঃস্থাপন সহ নমুনায়নের ক্ষেত্রে নমুনার সংখ্যা হবে ক্যাপিটাল N⁴n এবং পুনঃস্থাপন বিহীন নমুনার ক্ষেত্রে নমুনার সংখ্যা হবে ক্যাপিটাল NCN। সুপ্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে আছে নির্বাচিত এককগুলোর নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা যথাক্রমে, দেখো, 1/n, 1/n-1, 1/n-2, এভাবে চলতে থাকবে, এভাবে কমতে থাকবে। কিভাবে হলো? কারণ আমরা যদি একটু হোয়াইট বোর্ডের দিকে আসি, আমরা বলছি কি, যে আমরা বলছি যে প্রথমে সম্ভাবনা কত, প্রথম একক নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে আমরা বলতেছি হচ্ছে 1/n। কেন? কারণ আমাদের প্রথম যখন এককটি আমি নির্বাচন করব তখন আমাদের সমগ্রকের আকার ছিল ক্যাপিটাল N। ক্যাপিটাল N দিয়ে যখন আমরা একটি নমুনা একক যখন আমরা নির্বাচন করব তখন কিন্তু তাকে আর আমরা সমগ্রকের মধ্যে ফেরত প্রদান করব না। যখনই আমরা ফেরত প্রদান করব না তখন স্বাভাবিকভাবেই সমগ্রকের আকার কি হয়ে যাবে, n-1। তাহলে দ্বিতীয় যে নমুনাটি আমরা বাছাই করব তাহলে তার সম্ভাবনা হবে ক্যাপিটাল N-1, আর দ্বিতীয় যেটা হবে তখন সমগ্রকের আকার হবে n-2। তাহলে হবে কি, তৃতীয় যে নমুনাটি আমরা নমুনা এককটি বাছাই করব তার সম্ভাবনা 1/n-3। এজন্যই আমরা বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, নির্বাচিত এককগুলোর নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা যথাক্রমে 1/n, 1-n। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা,
তোমরা একটা জিনিস দেখো, এখানে যে সম্ভাবনাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ভেরি করছে, এগুলো কিন্তু পরিবর্তনশীল হচ্ছে, এগুলো কিন্তু ভেরি করছে, এগুলো কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। কিন্তু পুনঃস্থাপন সহ নমুনায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সম্ভাবনা ছিল এগুলো কিন্তু পরিবর্তনশীল হয়নি। তাহলে আমরা বৈশিষ্ট্যের দিকে যদি আমরা লক্ষ্য করি, পুনরায় আমরা দেখছি যে পুনঃস্থাপন বিহীন নমুনায়নের ক্ষেত্রে একই একক একাধিকবার নির্বাচিত হতে পারে না। তথ্য বিশ্বের আকার n এবং নমুনা আকার n হলে নমুনার সংখ্যা হবে ক্যাপিটাল NC1 এবং নির্বাচিত এককগুলো নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা যথাক্রমে অনাপন n, অনাপন n-1। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম পর্যায়ে যদি তোমরা না বুঝতে পারো দ্বিতীয়বার আবার দেখবা, এটাই অনলাইন ক্লাসের সুবিধা। তুমি যতবার ইচ্ছা তুমি জিনিসটাকে দেখতে পারবো, তবে তোমার ইচ্ছা শক্তিটাই সর্বাগ্রে। প্রতিটা একক নির্বাচন হওয়ার সম্ভাবনা হবে NC-N। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এতক্ষণ এই পুনঃস্থাপন সহ নমুনায়ন এবং পুনঃস্থাপন বিহীন নমুনায়নের সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এই সামগ্রিক বিষয়টা কি আমি যদি একটু পার্থক্য আকারে উপস্থাপন করতে চাই তাহলে কেমন হবে? তার আগে আমরা একটা উদাহরণ দিয়ে নেই। দেখো, ABC তথ্য বিশ্ব থেকে পুনঃস্থাপন না করে নমুনায়ন পদ্ধতিতে 2 আকারের নমুনায়ন, অর্থাৎ আমরা পুনঃস্থাপন সহর ক্ষেত্রে তথ্য বিশ্বের যে আকার ছিল, পুনঃস্থাপন বিহীনের ক্ষেত্রে তথ্য বিশ্বের একই আকার ছিল। সেখানেও ক্যাপিটাল N এর মান 3 ছিল এবং স্মল n এর মান 2 ছিল। এখানেও আমরা ক্যাপিটাল N এর মান 2 আছে, ক্যাপিটাল N এর মান 3 আছে এবং স্মল n এর মান 2 আছে। তাহলে আমাদের টোটাল নমুনা আকার হবে 3C2 অর্থাৎ 6। 3C2 অর্থাৎ এর মান কি 6, অর্থাৎ 3 আকারের একটি তথ্য বিশ্ব থেকে 2 আকারের একটি নমুনায় যদি আমরা চয়ন করতে যাই তখন আমাদের 6টি নমুনা হবে, 3টি নমুনা হবে। কি নমুনা এককগুলি হবে কি ধরনের? AB, AC, BC। এখানে রিপিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেখানে আমরা পুনঃস্থাপন সহ নমুনায়ন ক্ষেত্রে 9টি নমুনার আমাকে সংগ্রহ করতে হয়েছে কিংবা আমাকে উপস্থাপন করতে হয়েছে, কিন্তু এখানে আমরা কিন্তু 3টি, অর্থাৎ ডেফিনেটলি এখানে আমরা কিন্তু আমরা ছোট্ট আকারে একটা কোশ্চেন যে কি পুনঃস্থাপন খরচ এবং সময়ের ক্ষেত্রে পুনঃস্থাপন বিহীন নমুনা মোর ইফেক্টিভ দেন কি পুনঃস্থাপন সহ নমুনার ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম এটাকে আমরা একটু বিষয়বস্তু এবং পার্থক্য আকারে উপস্থাপন করি, দেখো কেমন। প্রথমে আমরা সংজ্ঞার ক্ষেত্রে যাব, তারপরে নমুনায় অন্তর্ভুক্ত পুনঃস্থাপন সহ একাধিকবার, পুনঃস্থাপন বিহীন কেবলমাত্র একবার। নমুনার সংখ্যা ক্যাপিটাল N⁴, এখানে ক্যাপিটাল NC-N। সমগ্রকের পরিবর্তন, পুনঃস্থাপন সহতে সমগ্রকের কোনো পরিবর্তন হয় না, বাট পুনঃস্থাপন বিহীনের ক্ষেত্রে সমগ্রকের পরিবর্তন হয়, সেটা আছে হ্যাঁ এবং না। দেন আমাদের আছে কি ঘটনার স্বাধীনতা। যখনই আমাদের পুনঃস্থাপন অর্থাৎ একটা নমুনা একক নির্বাচিত হওয়ার পর পুনরায় যখন আমরা সমগ্রকের মধ্যে তাকে ফেরত পাঠিয়ে দেই তখন আর ঘটনার স্বাধীনতা বলতে কিছু ঘটনার পূর্ণ স্বাধীনতা থাকে, অর্থাৎ সেখানে একটি থেকে আরেকটি তার সকল সম্ভাবনাগুলো সমান। সেটাই বলছি যে ঘটনার স্বাধীনতা আছে, কিন্তু পুনঃস্থাপন বিহীনের ক্ষেত্রে ঘটনার স্বাধীনতা নাই। কেন? এখানে সম্ভাবনাগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়ে যাচ্ছে? একটার উপর আরেকটা দিবে, একটা বাছাই করলে তাকে আর আমরা কিন্তু সমগ্রকের মধ্যে ফেরত প্রদান করতে পারি না। সম্ভাবনার পরিমাপ, দেখো সম্ভাবনার পরিবর্তন হয় না, হয়, এবং প্রতিনিধিত্বশীল, অপেক্ষাকৃত কম এবং অপেক্ষাকৃত বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে বিষয়বস্তুগুলা আলোচনা করলাম এখানে কিছু তোমাদের কিছু ব্যাখ্যাকর কোশ্চেন আসতে পারে যে পুনঃস্থাপন সহ সমগ্রকের পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। ঘটনার স্বাধীনতা, সম্ভাবনার পরিমাপ, সম্ভাবনার পরিবর্তন এবং প্রতিনিধিত্বশীল, এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা করার সুযোগ আছে। এগুলো আমরা ধীরে ধীরে আমরা যেভাবে আজকের ক্লাসটা উপস্থাপন করছি আশা করছি তোমরা এগুলো ব্যাখ্যা করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। এখন সরল দৈর্ঘ্য নমুনায়ন, এতক্ষণ তো আমরা যা কিছু পড়লাম সেটা সরল দৈর্ঘ্য নমুনায় প্রকারভেদ পড়লাম। এখন এর পদ্ধতি নমুনায়ন, এতক্ষণ যা কিছু আমরা পড়লাম যে কি এবং কেন,
নমুনায়নের প্রকারভেদ পড়লাম, কি পড়লাম, কেন পড়লাম, কিন্তু কিভাবের উত্তর কিন্তু আমরা এখনো দিতে পারিনি। এই কিভাবের উত্তর যখন আমরা দিতে পারবো তখনই কিন্তু আমাদের নমুনায়নের আমাদের সিলেবাসের মধ্যে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসের মধ্যে যতটুকু অন্তর্ভুক্ত আছে সেটার পরিপূর্ণতা আছে। সেই জিনিসটাই আমরা এখন আলোচনার চেষ্টা করছি, সরল দৈব নমুনা চয়নের পদ্ধতি সমূহ। সরল দৈব নমুনা চয়নের পদ্ধতি দুইটি, একটি হচ্ছে লটারি পদ্ধতি, আরেকটি হচ্ছে দৈব সংখ্যা সারণী পদ্ধতি। প্রথমে আমি লটারি পদ্ধতিটি আলোচনা করি। তাহলে সরল দৈব নমুনায়নের পদ্ধতি, পদ্ধতি কি? দুইটি পদ্ধতি, একটি পদ্ধতি কি লটারি পদ্ধতি, আরেকটি হচ্ছে কি দৈব সংখ্যা সারণী পদ্ধতি। প্রথমে আমরা লটারি পদ্ধতিটি নিয়ে আলোচনা করি। লটারি পদ্ধতি দেখো, সমগ্রকের একক সমূহকে সমান আকার, ওজন এবং একই রং, আকার হতে হবে একই, ওজন হতে হবে একই, একই রঙের কাগজে ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত করার পরে একইভাবে ভাঁজ দিয়ে ভালোভাবে মিশিয়ে বক্সে রাখার পর প্রয়োজনীয় আকারের নমুনা সংগ্রহ করাকে লটারি পদ্ধতি বলে। আমরা বাস্তব জীবনেও দেখছি, অনেক লটারি বিভিন্ন জায়গায় দেখছি, এবং এই লটারির মাধ্যমে আমরা বিভিন্ন খেলাও খেলে থাকি। একদম ওইখানে যে পদ্ধতিটি অনুসরণ করা হয় একই পদ্ধতি অনুসরণ করা হয়। সেটাই বলছে যে সমগ্রকের একক সমূহকে সমান আকার, ওজন এবং একই রঙের কাগজে ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত করার পরে একইভাবে ভাঁজ দিয়ে ভালোভাবে মিশিয়ে বাক্সে রাখার পর প্রয়োজনীয় আকারের নমুনা সংগ্রহ করাকে লটারি পদ্ধতি বলে। লটারি পদ্ধতির ধাপ সমূহ, আমরা মনে করি এন আকারের তথ্য বিষয় হতে লটারি পদ্ধতিতে স্মল এন আকারের সরল দৈব নমুনায়ন চয়ন করতে হবে, যেখানে ডেফিনেটলি এন ইজ গ্রেটার দেন স্মল এন। তাহলে আমাদের সমগ্রকের আকার কি? ক্যাপিটাল এন, নমুনা আকার কি? স্মল এন। এখান থেকে আমরা লটারি পদ্ধতিতে কিভাবে একটি নমুনা, আমরা কিন্তু একটি নমুনা বাছাই করব, কারণ একের অধিক নমুনা বাছাই করা আমাদের এখানে সুযোগ নেই। সেটা কিভাবে সেই পদ্ধতিটা বলছি। প্রথমে তথ্য বিশ্বের এককগুলোতে 1 হতে ক্যাপিটাল এন পর্যন্ত ক্রমিক রাশি দ্বারা চিহ্নিত করে সমগ্রকের কাঠামো তৈরি করা হয়। আমরা যখন সরল দৈব নমুনায়ন পড়েছিলাম তখন আমরা উদ্দেশ্যমূলক এবং দৈব নমুনায়ন পড়েছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম, যখন আমরা পার্থক্য পড়েছিলাম, যে সম্ভাব্য নমুনায়ন বা সরল দৈব নমুনায়নের ক্ষেত্রে আমাদের সমগ্রের কাঠামো প্রয়োজন আছে, কিন্তু উদ্দেশ্যমূলক নমুনায়নের ক্ষেত্রে কাঠামো প্রয়োজন নাই। সেজন্যই আমরা বলেছি কি, দেখো যে প্রথমে তথ্য বিশ্বের এককগুলো হতে 1 হতে এন পর্যন্ত ক্রমিক রাশি দ্বারা চিহ্নিত করে সমগ্রকের কাঠামো তৈরি করা হয়। তাহলে আমরা কাঠামো তৈরি করলাম, দেন একই আকার ও রঙের, আমরা ডেফিনেশনের মধ্যে রেখে দিয়েছিলাম, একই আকার, ওজন ও রঙের এন সংখ্যক কার্ডের সংখ্যাগুলোকে আমরা লিখব, অথবা কার্ডগুলোকে একটি বাক্সে রেখে আলাদাভাবে মিশানো হয়। পরবর্তীতে সেখানে একটি কার্ড উত্তোলন করা হয় ও কার্ডে লিখিত সংখ্যাটি নরবরই নির্বাচিত নমুনা একক। এটার সঙ্গে আসলে কম বেশি আমরা সকলেই পরিচিত, হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের ফরমাল এটাও একটি পদ্ধতি, এই জন্যই আমরা এখানে আলোচনা করার প্রয়াস করেছি। অথবা এন সংখ্যক একক নমুনায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত উপরোক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে থাকব। এভাবেই আমরা লটারি পদ্ধতির মাধ্যমে নমুনা নির্বাচন করে থাকি। তবে একাডেমিক অ্যাটমসফিয়ারে আমরা সাধারণত উদ্দেশ্যমূলক নমুনায়নের চাইতে সম্ভাবনামূলক নমুনায়নটিকে বেশি পছন্দনীয় করে থাকি। যদি এন আকারের নমুনা পুনঃস্থাপন ব্যতিরে সংগৃহীত করতে হয় তাহলে একটি কার্ড উত্তোলন করার পর সেটি বাক্সে ফেরত না দিয়ে পরবর্তী কার্ড উত্তোলন করা হয়। আবার পুনঃস্থাপন সহকারে নমুনা চয়নে একটি কার্ড উত্তোলনের পর সেটি বাক্সে ফেরত দিয়ে পরবর্তী কার্ড উত্তোলন করা হয়। যদি আমাকে কন্ডিশন দেওয়া থাকে, শর্ত দেওয়া যে এটা পুনঃস্থাপনবিহীন হবে না পুনঃস্থাপন সহন হবে, তাহলে খুব সহজেই, যদি পুনঃস্থাপন সহ হয় তাহলে একটি নমুনা নির্বাচন সেটা পুনরায় বাক্সে আমরা ফেরত দেব, আর যদি পুনঃস্থাপনবিহীন হয়ে যায় তাহলে নমুনা এককটি নির্বাচিত করার পরে সেটাকে আমরা পুনরায় আর সমগ্রকের মধ্যে বা ওই বাক্সের মধ্যে ফেরত দিব না। এভাবেই আমরা লটারি পদ্ধতি কিন্তু নমুনা নির্বাচন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, জিনিসটি খুবই সহজ এবং এটার সঙ্গে আমরা বাস্তবতা অনেক খেলাধুলার সঙ্গে জড়িত। আরেকটি পদ্ধতি, এটা হচ্ছে দৈব সারণী পদ্ধতি। এইটা আমরা একাডেমিক অ্যাটমসফিয়ার থেকে শুরু করে বড় বড় গবেষণার ক্ষেত্রে এবং প্রকল্পের ক্ষেত্রে আমরা এই দৈব সংখ্যা সারণীটি ব্যবহার করে থাকি। দৈব সংখ্যা সারণীর ধাপসমূহ ব্যবহার করার আগে প্রথমে আমরা দৈব সারণী টেবিলটা কেমন সেটা আমরা একটু দেখতে চাই।
সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিলে কিছু রো আছে, কলাম আছে। দেখো কলামে প্রথমে আমাদের দেওয়া আছে কি রো নাম্বার, প্রথমে দেওয়া আছে কি রো নাম্বার। রো নাম্বারগুলো কেমন করে দেওয়া আছে 1 2 3 4 5 6 আপ টু 20, এভাবে অনেকটাই আছে। এবং তারপরে আমার কি আছে কলাম নাম্বার, কলামে কি আছে দেখো 0 01 থেকে 05, 06 থেকে 10, 11 থেকে 15, এভাবে আমাদের এখানে টেবিলে আছে 46 থেকে 50। অর্থাৎ প্রত্যেকটা কলামে লক্ষ্য করো, প্রত্যেকটা কলামে 5টি করে ডিজিট আছে, প্রত্যেকটি কলামে 5টি করে ডিজিট আছে, প্রত্যেকটি কলামে 5টি করে ডিজিট আছে। 5 ডিজিটের আমাদের সর্বোচ্চ সংখ্যাটি কত হবে? 5 ডিজিটের যদি বলি আমরা সর্বোচ্চ সংখ্যাটি কত হবে? 99,999, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের এখানে প্রথম যে 01 থেকে 05 আছে, এখানে এই দেখো প্রথম যে 1 নম্বর রোতে 1 নম্বর রোর এবং 1 নম্বর কলামের এগুলাকে একটা বলে সেল। এখানে কি দেওয়া আছে 89392 একটা সংখ্যা দেওয়া আছে। এইটা একটা র্যান্ডম নাম্বার বা দৈব নম্বর। এই দৈব নম্বর এগুলো কিভাবে, এগুলো সম্পূর্ণতে একটা কম্পিউটার প্রোগ্রামিং আছে পরিসংখ্যানের, সেটাকে আমরা বলি হচ্ছে সিমুলেশন। এই সিমুলেশনের মাধ্যমে কোটিবার সিমুলেশন করে আমরা এই টেবিলগুলো সাধারণত তৈরি করে থাকি, যেখানে কোনো পক্ষপাতিত্বের কোনো সুযোগ থাকে না। তো আমরা দেখো এখানে তাহলে রো নাম্বার আছে এবং কলাম নাম্বার আছে এবং প্রত্যেকটা সেলে 5 ডিজিটের কয়েকটা নাম্বার আছে, এগুলোই এক একটা হচ্ছে র্যান্ডম নাম্বার। পরবর্তীতে আমরা এই র্যান্ডম নাম্বারগুলোর রেফারেন্স দিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের নমুনা বাছাই করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আরেকটি টেবিল, এখানেও একটি, এখানে আরেকটি টেবিল আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে কলাম নাম্বার 1 2 3, এখানে রো নাম্বার 1 to 9 পর্যন্ত আছে এবং প্রত্যেকটা সেল আকারে আমরা দিয়েছি। এখানে এই যে প্রতিটা সেলের মধ্যে প্রতিটা সেলের মধ্যে যে নম্বরগুলো আমরা ডিজিট সহ দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলতেছি এক একটা র্যান্ডম নাম্বার। এই র্যান্ডম নাম্বার দিয়ে যে সারণী বা যে টেবিল তৈরি করা হয় তাকে আমরা বলা হচ্ছে দৈব সংখ্যা সারণী বা র্যান্ডম নাম্বার টেবিল। আমরা এখানে দেখো এখানে একটি নাম্বার হাইলাইট করে দেওয়া আছে 13045, একটি নাম্বার। অর্থাৎ এই নাম্বারের যে নাম হবে, এটা যে রেফারেন্স হবে, এটা রেফারেন্স কি 3 নম্বর রো 4 নম্বর কলাম। এই নাম্বার এই যে 13045, এখানে আমরা কি দেখতে পাচ্ছি 13045, এখানে কোথায় আছে এর রেফারেন্স কি? এর রেফারেন্স হচ্ছে 3 নম্বর রো 4 নম্বর কলাম। এভাবে আমরা প্রতিটি দৈব নাম্বার বা দৈব সংখ্যার আমরা কিন্তু রেফারেন্স আমাদেরকে দিতে হয়। যদিও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এ ধরনের কোনো প্র্যাকটিসের সুযোগ নেই, হ্যাঁ, তবু আমাদের জেনে রাখতে হবে। আমাদের যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন কিন্তু আমাদের এটার প্রয়োজন হয়ে যাবে। বিশেষ করে নমুনায় তোমাদের একটি প্রজেক্ট পেপার আছে, এই প্রজেক্ট পেপার করতে কিন্তু নমুনাটি খুব জড়িত প্রজেক্ট পেপারের সঙ্গে। প্রজেক্ট পেপারের অধিকাংশ কাজই নমুনা রিলেটেড, সো আমাদের এই জিনিসগুলো একটু দেখার প্রয়োজন আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পারলাম, তাই না, যে দৈব সংখ্যা সারণী বা র্যান্ডম নাম্বার কি এবং র্যান্ডম নাম্বার সারণী কি। এখন যদি আমরা এটাকে একটু ফর্মাল ডেফিনেশনে যাই তাহলে কেমন হবে দেখো তো। দেখো দৈব সংখ্যা সারণী সংখ্যাটা দিয়েছে কি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো পুনরাবৃত্তি সহ করে আয়তাকারে সাজানো বিন্যাসকেই দৈব সংখ্যা সারণী বলে। দৈব সংখ্যা সারণীতে যে কোনো সারি বা কলাম হতে এক বা একাধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্দেশ করে। এতক্ষণ আমি তোমাদেরকে টেবিল ব্যাখ্যা করতে যে কথাগুলো বলেছি এই সংজ্ঞার মধ্যে কিন্তু আসলে সেই কথাটি আছে। পুনরাবৃত্তি, অবশ্যই পুনরাবৃত্তি হতে হবে, পুনরাবৃত্তি না হলে আমাদের দৈব সংখ্যা সারণী ব্যবহার করতে আমরা পারবো না। এই দৈব সংখ্যা সারণী আসলে অ্যাকচুয়ালি টিপেট, কেন্ডাল, স্মিথ, ফিশার, ইয়েটস প্রমুখ পরিসংখ্যাবিদ দৈব সংখ্যা আমরা যখন প্রথম বর্ষে পরিসংখ্যানের সংজ্ঞা শিখেছিলাম, এখানে যাদের নাম দেখছো এরা কিন্তু সবারই একটা করে সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলোই কিন্তু আমরা এবং এনারাই কিন্তু দৈব সংখ্যা সারণী টেবিলটি তৈরি করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো দৈব সংখ্যা সারণী ব্যবহার করে সরল দৈব নমুনা সংগ্রহের ধাপসমূহ কিরকম করে। মনে করি এন আকারে তথ্য বিশ্ব হতে এন আকারে সরল দৈব নমুনা চয়ন করতে হবে, যেখানে ডেফিনেটলি ক্যাপিটাল এন ইজ গ্রেটার দেন এন। প্রথমে আমরা কি করব, প্রথমে তথ্য বিশ্ব এককগুলো হতে N1 হতে ক্যাপিটাল N পর্যন্ত ক্রমিক রাশি দ্বারা চিহ্নিত করব। অর্থাৎ
আমাদের যে তথ্য বিশ্ব থাকবে, আমাদের সমগ্রক থাকবে, সেই সমগ্রককে আমরা 1 থেকে n পর্যন্ত আমরা কি করব, চিহ্নিত করব। অর্থাৎ আমাদের সমগ্রক যদি হয় 10, সমগ্রক আকার যদি হয় 10, তাহলে আমি কি 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ আমাদের সর্বোচ্চ যে সংখ্যাটি আছে সেটা কত আছে, 10। অর্থাৎ প্রথম তথ্য বিশ্বের প্রথম একককে আমি নাম্বারিং করব 01, দ্বিতীয়টাকে 02, দ্বিতীয়টাকে 03, দ্বিতীয়টাকে 04, এভাবে আমি 10 পর্যন্ত নাম্বারিং করব। যদি তথ্য বিশ্বের আকার 100 হয় তাহলে আমি কিভাবে নাম্বারিং করব? তাহলে প্রথম নাম্বারিং হবে 001, 002, 003, এভাবে 100 পর্যন্ত। যদি আমার তথ্য বিশ্বের আকার 1000 হয় তাহলে আমি কিভাবে নাম্বারিং করব? প্রথমে হবে 0001, 0002, 0003, এভাবে আমি 1000 পর্যন্ত। অর্থাৎ আমার ক্যাপিটাল এন এর মান যে কয়টি ডিজিট নিয়ে আমাদের গঠিত হবে সেই কয়টি ডিজিটকে আমি দ্বারা চিহ্নিত করব। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ধরা যাক এন হলো পি সংখ্যা বিশিষ্ট। অর্থাৎ একটু আগে আমি বলছি, যদি এন এর মান 10 হয় তাহলে, যদি এন এর মান 10 হয় তাহলে তার সংখ্যা কয়টি, 2টি। এন এর মান যদি 100 হয় তার সংখ্যা কয়টি, 100টি। এন এর মান যদি 1000 হয় তার সংখ্যা কয়টি, 4টি। এন এর মান যদি 10,000 হয় তার সংখ্যা 5টি। এন এর মান যদি 1 লক্ষ হয় তার সংখ্যা 6টি। সেই কথাটাই কিন্তু এখানে বলছে। ধরা যাক এন হলো পি সংখ্যা বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ এন এর যে সর্বোচ্চ মান, আমার সমগ্রকের যে সর্বোচ্চ সংখ্যা, সেখানে যতগুলি ডিজিট আছে সেটার মান হচ্ছে পি। এখন পি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি দৈব সংখ্যা সারণী হতে যে কোনো সারি বা কলাম নির্বাচন করা হয়। এখন কি পি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি দৈব সংখ্যা সারণী হতে যে কোনো সারি বা কলাম নির্বাচন করা হয়। এন এর সর্বোচ্চ গুণিতক পি অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত নির্বাচন করা যাবে। দেন আমাদের কি আছে দেখো, নির্বাচিত দৈব সংখ্যা সারণী হতে পি সংখ্যা বিশিষ্ট সংখ্যা যে কোনো একটি সংখ্যা নির্বাচিত করি, ধরি নির্বাচিত সংখ্যাটি আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা একটু জেনারেল টার্ম ব্যবহার করে আমরা পদ্ধতিগুলো বর্ণনা করেছি। এই জেনারেল টার্মের পরে আমি তোমাদেরকে একটি উদাহরণ করাবো, তখন তোমরা জিনিসটি আরো পরিষ্কার হয়ে যাবে। তারপর কি, যদি আর ই লেস দেন হয় তবে আর নম্বর বিশিষ্ট এককটি নমুনায় অন্তর্ভুক্ত হবে। যদি আর 0 হয় তবে সেটি বর্জন করতে হবে। আরটা হচ্ছে র্যান্ডম নাম্বার, যেটা আমরা দৈব সারণী থেকে সংগ্রহ করব বা জৈব সারণী থেকে আমরা যেটা আমরাকে ব্যবহার করব। যদি আর ইজ গ্রেটার দেন হয় তবে আর কে এন দ্বারা ভাগ করে ভাগশেষ নম্বরধারী সংখ্যাটি নমুনায় অন্তর্ভুক্ত হবে। যদি আর এর মান ক্যাপিটাল এন এর বড় হয়ে যায় তাহলে, যদি ভাগশেষ না থাকে তাহলে এন নম্বরধারী সংখ্যাটি নমুনায় অন্তর্ভুক্ত হবে। অতবার এন সংখ্যক একক নমুনায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত উপরোক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে থাকবে। এভাবেই আমরা দৈব সংখ্যা সারণী ব্যবহার করে নমুনা নির্বাচন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের যখন ম্যানুয়াল প্রসেসে আমরা নমুনা বাছাই করি তখন আমরা দৈব সারণী, কিন্তু আজকাল নমুনা বাছাই করার জন্য অনেক ভালো ভালো পরিসংখ্যানিক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা নমুনা বাছাই করে থাকি, এবং সেখানে যতগুলি নমুনা আকার আমার হবে, নমুনার সংখ্যা আমার হবে, ততগুলি আমরা বাছাই করতে হবে, যেটা ব্যক্তিগতভাবে এই দৈব সারণী ব্যবহার করে সম্ভব হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমরা পুনরায় একটু দেখি, যে কি প্রথমে তথ্য বিশ্ব হতে 1 থেকে n পর্যন্ত ক্রমিক রাশি দ্বারা চিহ্নিত করব, এবং ধরা যাক n হলো পি সংখ্যা বিশিষ্ট সংখ্যা। এভাবে পি এর মান কি হবে, n এর সর্বোচ্চ মানের যতটুকু হবে সেখান থেকে পি অঙ্ক বিশিষ্ট আমরা যে কোনো একটি দৈব সংখ্যা সারণীর স্পেসিফিক রো এবং কলামকে রেফারেন্স করে আমরা আর নির্বাচন করব। সে আরটি আমার হয়ে যাবে কি, নির্বাচিত একক। যদি আর n এর চাইতে ছোট হয় তাহলে আমাদের কোনো কথা নেই, তাহলে আমাদের সেই সংখ্যাটাই হবে নির্বাচিত নমুনা। যদি আর এর মান 0 হয় সেটি আমরা বর্জন করব, কিংবা যদি আর এর মান যদি n এর চাইতে বড় হয় তাহলে আমরা আর কে n দ্বারা ভাগ দিব। ভাগ দেওয়ার ফলে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটি হবে আমাদের সিলেক্টেড নমুনা একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা যদি
পুনঃস্থাপন না করে নমুনায় কোনো একক অন্তর্ভুক্ত করে সেই এককটি অন্তর্ভুক্ত, এইভাবে আমরা এই পদ্ধতিটি পুনঃস্থাপন সহ এবং পুনঃস্থাপন বিহীন দুভাবেই আমরা কিন্তু এটা পদ্ধতিকে প্রয়োগ করতে পারি। এখন আমরা একটু উদাহরণ যাই, উদাহরণ দিলেই তোমরা জিনিসটি আরো পরিষ্কার হয়ে যাবে। কি আছে দেখো, নিম্নের 30টি উপাদান বিশিষ্ট তথ্য বিষয়তে 10 আকারে পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে দৈব সারণী ব্যবহার করে একটি সরল দৈব নমুনা চলো। অর্থাৎ একটি নমুনা আমরা চয়ন করব, তাতে ক্যাপিটাল এন এর মান কত 30, পি এর মান কত 2, ক্যাপিটাল এন এর মান কত 30, পি এর মান কত 2, সেখান থেকে স্মল এন এর মান কত 10। এই স্মল এন এর মান 10 কে ব্যবহার করে আমরা একটি নমুনা আমরা বাছাই করব। কি দেওয়া আছে দেখো, কিছু সংখ্যা দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে 30, 48, 25 এই ধরনের কিছু সংখ্যা দেওয়া আছে। এখানে 30টি সংখ্যা আছে, অর্থাৎ আমাদের ক্যাপিটাল এন এর মান 30 এবং এটাই আমার হচ্ছে সমগ্র। এখানে এই যে 30টি রাশি দেওয়া আছে, 30টি সংখ্যা দেওয়া আছে, 30টি নম্বর দেওয়া আছে, এটাই কিন্তু আমাদের কি দেওয়া আছে সমগ্রকের আকার। এখান থেকে আমি একটু 10 আকারে প্রথমে আমরা কি করেছি দেখো, আমাদের পদ্ধতি অনুসারে প্রথমে আমরা তথ্য বিশ্বের প্রত্যেকটা উপাদানকে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 30টি নম্বরে বিভক্ত করেছি। যেমন 1 নম্বরে আছে 30, 2 নম্বরে 48, 3-এ আছে 28 এবং দেখো প্রথমটিকে আমরা নাম দিয়েছি ক্যাপিটাল Y1, দ্বিতীয়টিকে নাম ক্যাপিটাল Y2, এইভাবে সর্বশেষটাকে আমরা নিয়েছি ক্যাপিটাল Y30। দেন দেখো সেখান থেকে আমরা এখন আমাদের পদ্ধতি প্রয়োগ করেছি। কি পদ্ধতি প্রয়োগ করেছি, নমুনা নম্বর 1 কিভাবে পেয়েছি, আমরা একটা 2 সংখ্যার একটা নমুনা টেবিল থেকে আমরা 2 সংখ্যার একটি নমুনা আমরা বাছাই করেছি। নমুনার সংখ্যাটি হচ্ছে 81। এখন 81 তো আমাদের আমার এখানে নাই। এই যে আমরা যে সমগ্রকের যে নাম্বারিং করেছি, সমগ্রকের যে ক্রমিক নম্বর দিয়েছি 81 নাই, তাহলে আমরা ওই ধাপটা অনুসরণ করব। যদি আর এর মান ক্যাপিটাল এন এর চাইতে বড় হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে আমরা কি করেছি এখানে, আমরা এখানে 30 দিয়ে 81 কে ভাগ করেছি, ভাগশেষ কত থাকতেছে 21। তাহলে 21 কিন্তু আমরা ওখানে পেয়েছি। আমরা কি পেলাম তাহলে, এই যে আমরা পেলাম যে দৈব সংখ্যা সারণী 81, 81 যেহেতু 30 এর চাইতে বড়, এই 30 দিয়ে এটাকে আমরা ভাগ করেছি, ভাগ করার ফলে ভাগশেষ পেয়েছি 21। তাহলে 21 নির্বাচিত একক নমুনা 21, তাহলে 21টা কোথায় আছে, এই যে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে 21 নম্বরে আছে আমার 36, 21 নম্বর ক্রমিক নম্বরে আছে 36। এই জিনিসটি আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি, এই যে আমরা কিন্তু এখানে 36 বাছাই করেছি। এইভাবে দ্বিতীয় একটি দৈব সংখ্যা সারণী আছে 30, অর্থাৎ তাহলে 30 যেহেতু কি 30 এর সমান, তাহলে 30 নম্বর সমগ্রকের যে 30 নম্বর যে এককটি হবে সেটি আমরা নিয়েছি। এভাবে আমরা 10টি নমুনা বাছাই করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পদ্ধতিটা ঠিকমতো একটু যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করে আমরা একটি দৈব নমুনা সংগ্রহ করতে পারি। এবং এটা যদি আমরা কি হবে, এটা যদি আমরা পুনঃস্থাপন বিহীন করতে চাই তাহলে প্রথম যে এককটি নির্বাচিত করা হয়েছে সেটাকে আমি সমগ্রকের মধ্যে ফেরত দেব, আর যেহেতু পুনঃস্থাপন বিহীন করতে চাই প্রথম যে এককটি নির্বাচিত হয়েছে সেটাকে আমি আর ফেরত না দিয়ে সেটা অর্থাৎ ওই দৈব নম্বরতে অর্থাৎ 21 নম্বর, অর্থাৎ এই যে 21 নম্বর নমুনা এটা আর কখনো নির্বাচিত হবে না। বাট যদি পুনঃস্থাপন সহ হয় তাহলে এটা আবার দ্বিতীয়বার নির্বাচিত হতে পারে। এভাবেই আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা একটি 30 একক বিশিষ্ট সমগ্র থেকে 10 একক বিশিষ্ট একটি নমুনা আমরা নির্বাচিত করতে পারলাম। এটা তোমরা লক্ষ্য রাখবা দৈব সারণী এবং কিভাবে দৈব সারণী থেকে আমরা এটা কিন্তু আমরা করলাম, ধাপগুলো লক্ষ্য রাখবা সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা আজকের যে আলোচনা বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুগুলোর মধ্যে আমরা মোটামুটি 3টি বিষয় আমরা আজকে কমপ্লিট করতে পেরেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে আমাদের যদি সংক্ষিপ্ত সার টানি তাহলে আমরা আজকে কি আলোচনা করতে পারলাম, যে নমুনায়নের প্রকারভেদ। নমুনায়নের প্রকারভেদের মধ্যে আমরা কি পেয়েছি, 2 ধরনের নমুনায়ন, একটি সম্ভাবনা নমুনায়ন, একটি উদ্দেশ্যমূলক নমুনায়ন। উদ্দেশ্যমূলক নমুনায়নের কোনো প্রকারভেদ নাই, সম্ভাবনা নমুনায়নের 5টি প্রকারভেদ আছে, আবার তার মধ্যে একটি আছে সরল দৈব নমুনায়ন। সরল দৈব নমুনায়ন আবার 2 প্রকার, একটি পুনঃস্থাপন সহ আর একটি হচ্ছে পুনঃস্থাপন বিহীন। এই পুনঃস্থাপন বিহীনের কিছু বৈশিষ্ট্য পড়েছি, পুনঃস্থাপন সহর কিছু বৈশিষ্ট্য পড়েছি এবং
এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে নমুনায়নের কিছু পদ্ধতি আছে, দুইটি পদ্ধতি পেয়েছি। একটি পদ্ধতি লটারি পদ্ধতি, আরেকটি পদ্ধতি পেয়েছি দৈব সংখ্যা সারণী পদ্ধতি। লটারি পদ্ধতি আমরা আলোচনা করেছি এবং দৈব সংখ্যা সারণী পদ্ধতি আলোচনা করেছি। দৈব সংখ্যা সারণী পালনে আমরা 30 একক বিশিষ্ট একটি সমগ্রক থেকে 10 আকার বিশিষ্ট একটি নমুনা আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই জিনিসটি বুঝতে পারবা, কারণ এই জিনিসটা নমুনায়নটা তোমাদেরকে খুব ভালো করে, কারণ এটা প্রজেক্ট পেপারের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আজ তোমাদের সাথে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।